আনসার বাহিনী যে ঘটনাগুলি ঘটিয়েছে, আসলে আমি মনে করি এখানে অনলি 5% আনসার ছিল, বাকিটা সম্পূর্ণ এই ফেসিস্ট স্বৈরাচার হাসিনার দালাল, এবং সে ভারতে বসে থেকে তাদেরকে নির্দেশনা দিয়ে বাংলাদেশে এই কর্মকাণ্ডগুলি ঘটাচ্ছে। এটা আদৌ বাস্তব। আর এইটা এই কারণেই আপনারা দেখছেন যে প্রথম আনসার বাহিনী, তারপরে আসছে রিক্সাওয়ালা। আমি মনে করি সেই আনসার বাহিনীদেরকে রিক্সাওয়ালা সাজিয়ে তারা মাঠে পাঠিয়েছে এবং শুধু এখন বাংলাদেশে যে আপনারা জানেন, হ্যাঁ হয়তো গণতন্ত্র দেশে, একটি গণতন্ত্র দেশে অবশ্যই দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু দাবি দেওয়ার একটা সময় আছে। আজকে আমরা পানি কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে মাত্র আমাদের ডক্টর ইউনূস সাহেব আসছেন হইল। ওকে ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবু মুসা, আজকে আবু মুসা আনমিউট করে প্রশ্ন করুন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সকল সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই, এখানে আছেন মনিরুজ্জামান স্যার, উনি একটা কথা বলছেন। হ্যাঁ ঠিক আছে, উনি নুরুজ্জামান নুরুজ্জামান স্যার, উনি একটা কথা বলছেন, ঠিক আছে, যে আসামি মানিক বিচারপতি মানিক এবং দীপুমণি, ঠিক আছে, উনি যেভাবে আমি ওনার কথার সাথে আমি একমত আছি, আমি দ্বিমত করার কোনো প্রশ্ন নাই। আমরা ওই আদর্শে রাজনীতি করি, ঠিক আছে, আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না বা পছন্দও করি না। তবে এখানে যে আপনি বলছেন যে একটা জনগণ একটা ক্ষোভ আছে, একটা রাগ আছে, একটা গুসা আছে, একটা অভিমান আছে, তাহলে আপনি যদি ওটা ওভাবে বলেন তাহলে এটা প্রশাসন, পুলিশ ব্যর্থ হয়েছে। এখানে সাধারণ জনগণ বা পাবলিক মনে করেন, আমি তাদেরকে এটা আমি দায়ী করতে চাই না আমার ব্যক্তিগত ভাবে থেকে, স্যার এটা একটা বিষয়। এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে, আর তাদেরকে যদি ওইটা ভাবে হামলা হয়ে থাকে, হামলা আমি তীব্র নিন্দা জানাই। এরকম আমরা চাই না। তারা যেহেতু গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আসছে, আইনে তাদের যে বিচার, অপরাধের যে বিচার হবে সেটাই আমরা দেশবাসী মেনে নেব। এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে স্যার যে কথাটা বলছেন, সাকিব আল হাসান, আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, এখানে আমি মনে করি আমি যদি একটা অপরাধ করে থাকি তাহলে আমার জন্য আইনটা সমান থাকতে হবে, আর সাকিব আল হাসান যদি অন্যায় করে থাকে তার জন্য যে আরেকটা আইন হয়ে থাকে। যে প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, এমপি সাকিব আল হাসান, অলরাউন্ডার সাকিব আল হাসান, ঠিক আছে, এখন সে যদি আমি মনে করি, স্যার আমি তো আইনের বিষয়ে আমরা তেমনটা বুঝি না, সে যদি আমি মনে করি সে যদি অপরাধ করে থাকে, অপরাধ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তার বিচার হওয়া উচিত আমি মনে করি। আর নুরুজ্জামান সামান একটা কথা বলেছেন যে মামলাগুলো হচ্ছে, মামলাগুলো সত্যতা কতটুকু আছে, এটা হচ্ছে একটা মূল পয়েন্ট, মূল বিষয়। এই মামলাগুলো আমাদের টিকবে কিনা, যথার্থ তথ্য প্রমাণ আছে কিনা মামলাগুলো যে করতেছে, এটা একটা হচ্ছে মূল বিষয়, মূল পয়েন্ট। এখানে সাকিব আল হাসানকে আর আমি কে, এটা নট ম্যাটার, ঠিক আছে, ম্যাটার। এখানে আমরা ইতিপূর্বে দেখেছি, সরি এক সেকেন্ড মনির ভাই, আমরা দেখেছি ইন্ডিয়ার সালমান খান, উনি একটা হরিণকা মারার কারণে কিন্তু আইনের কাঠগড়া থেকে দাঁড়াতে হয়েছে। ওখানে কিন্তু ব্যক্তি সালমান খান, বলিউডের সালমান খান বা বিশ্বের হিরো বলে তাকে কোনো করা হয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। আর একটা প্রশ্ন আমি করতে চাই, যদি এই মামলাগুলো যারা করতেছে এই মামলাগুলো যদি যথাযথ প্রমাণ না থাকে, মেরিট না থাকে, তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাব আমরা, বা যারা করতেছে বা পরবর্তী অর্থবর্তী সরকার আছেন প্রশ্নবিদ্ধ। মামলাগুলো যথাযথ। আমি শ্রদ্ধা ভাবে স্মরণ করছি প্রথম শহীদ আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ এবং মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, এই জন্য আল্লাহুম্মা আমিন। এবং আমি নুরুজ্জামান ভাইকে আমি একটু প্রশ্ন করতে চাই, হত্যার মোটিভ সম্বন্ধে উনি কতটুকু জানে? একটা গণহত্যা হলে যে জাতিকে গণহত্যা করে, যে জাতি গণহত্যার শিকার হওয়ার সময় যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, রাষ্ট্রীয় পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করি যারাই থাকে, রাষ্ট্রীয় দায়িত্বে থাকে যারা, এবং বিপ্লবী যারা হওয়ার পর যদি সরকারের পতন হয়ে থাকে, তখন যে গণহত্যাটা ঘটার সাথে যারা জড়িত, পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে পুলিশ অফিসার পর্যন্ত, তারা কেন দায়ী হবে না? কারণ গণহত্যার সাথে আপনি আইন পাস করছেন, আপনি আইন পাস করেন, কারণ আপনার সরকার যদি কোনো আইন পাস করে, আপনি যে এমপি হবেন, যে দলের এমপি, আপনি ওই দলের বাইরে আপনি ভোট দিতে পারেন না।
কারণ স্পষ্টভাবে সংবিধানে বলা আছে, আমাদের বাংলাদেশের সংবিধানে এবং দ্বন্দ্ববিধিতে স্পষ্ট বলা আছে, যদি কোনো ব্যক্তি বা রাষ্ট্রের কোনো ব্যক্তি দায়িত্ব থাকার সময় ওই এলাকায় তার নির্দেশে যদি কারোর প্রতি গুলি হয়েছে কেউ হয় নাই, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হয় নাই যে সে খুন করে নাই, ততক্ষণ পর্যন্ত তাকে যেমন অভিযুক্ত বলাও যাবে না, ঠিক যদি সে রাষ্ট্রীয় থাকা অবস্থায় তার এলাকায় যদি খুন হয়ে থাকে, সে ওই এলাকার প্রধান, সে এই দায় এড়াইতে পারে না। এটা আপনি জানেন। জানার পরে যদি বলেন যে সাকিব আল হাসান তার মতন একটা বেয়াদব খেলোয়াড় হইতে পারে, তার যে এটু সুট এবং এই ফ্যাসিস্ট সরকারের দামি নির্বাচনে এমপি হওয়ার যে খায়েশ ছিল এবং হয়েছে, কিভাবে আপনারা বলেন যে সে খুনি নয়? তার এলাকায় কতগুলো খুন হয়েছে। এবং আপনি জানেন শেখ হাসিনা যখন সকলকে মানে খুনে মানে গুলি করার নির্দেশ দেয়, আপনি কি মনে করছেন তাদের সাথে মিটিং করে নাই? যে কোনো ভাবে মিটিং করছে, হয়তো পার্লামেন্টে সরাসরি করতে পারে নাই, কিন্তু যে কোনো উপায়ে তাদের সাথে যোগাযোগ করে এই কাজটা করেছে এবং বলছে যে তোমার এলাকায় এই ঘটনা ঘটতেছে, তুমি কি করতেছো? তুমি তোমার এলাকার পুলিশ প্রশাসনকে কিছু বলো নাই? অবশ্যই বলেছে এই শেখ হাসিনা। কারণ এই শেখ হাসিনা প্রত্যেকটা মানুষের রক্ত খাওয়ার জন্য সে নির্দেশ দিয়েছিল এবং সে বলেছিল 5 তারিখে 50,000 লোক তোমরা মারো। তাহলে কেন আপনারা এইভাবে তার মধ্যে দুধিয়ালি করতেছেন? আপনি তো জানেন ভাই। আর একটা প্রশ্ন আমি করি, এই যে ব্যারিস্টার সুমন সাহেব বলছিল না যে 2 মাসের মধ্যে 29 কোটি টাকা পাইছি, যে 2 মাসের মধ্যে 29 কোটি টাকা করছে, এই সাকিব আল হাসান কি করছে জনগণের জন্য, মাগুরার জনগণের জন্য? 29 কোটি টাকা গেল কোথায়? সারা বাংলাদেশের সব এমপি এই 29 কোটি টাকা কোথায় গেল? এখানে তো ব্যারিস্টার সুমন সাহেব নিজেই সাক্ষী দিচ্ছে। তাহলে এই সমস্ত চোর বাটপারদের ব্যাপারে আপনারা সুপারিশ কেন করতেছেন আমি বুঝতেছি না। এখন আপনারা বলতে পারেন যে তাদের নামে 350 জন যে এমপি আছে এদের নামে গণহত্যা, সারা বাংলাদেশে যতগুলো মানুষ মার্ডার হয়েছে এদের নামে একটা গণহত্যার মামলা, একটা মামলা হওয়া দরকার। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে সাকিব আল হাসানকে নিয়ে কিছু বলবো না। আজকে মানে সাকিব আল হাসানের যে আলোচনা, এটাতে আমার কোনো মানে পক্ষ বিপক্ষ কোনো কিছুই নাই। কিন্তু মনির ভাই দেখেন, আমি আজকে আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে যে এই যে আসামিগুলোকে ধরা হয়েছে, আপনার এই যে কালামানিক সহ, তারপরে আপনার এই যে আরাফাত, তারপরে এই যেগুলোকে ধরা হয়েছে, এই বর্তমান সময়ে মনির ভাই আপনি এই জিনিসটা লক্ষ্য করেন, বর্তমান সময়ে কিছু সুশীল বের হয়েছে, কিছু সুশীল বের হয়ে এদের পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করতেছে। আপনারা কি দেখেন নাই 2011 সালে যখন আমি বিএনপি করি না, 2011 সালে যখন বিএনপির চিফ হুইপ জয়নুল আব্দুল ফারুককে যখন আপনার মিছিল থেকে ওখানে ধরে, যখন এই যে আজকের এই যে ডিআইজি হারুন, তারপরে আপনার এই যে বিপ্লব, পুলিশের বিপ্লব, ডিবি হারুন, সরি ডিবি হারুন এবং এই যে আপনার পুলিশের যে বিপ্লব কুমার, ওইখানে যখন প্রকাশ্যে জনতার সামনে যখন তাকে মেরে তার শার্ট খুলে যখন তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়, তখন এইসব সুশীল গুলো কোথায় ছিল? আজকে আমার প্রশ্ন। আজকে যারা আলোচনা করতেছেন তাদের কাছে এটা আমার প্রশ্ন। যখন বিএনপির এত বড় একজন নেতাকে যখন এরকম মানে প্রকাশ্যে মানুষের সামনে পিটিয়ে যখন চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়, তখন এইসব সুশীল কোথায় ছিল? আজকে যখন কালামানিককে ধরার পরে, আজকে তো ভাই এটা তো পুলিশের মারার দরকার নাই, আজকে জনগণের এই যে 15-16টা বছর ধরে যে একটা ক্ষোভ মনের মধ্যে জমা হয়ে আছে, এটা কি তারা বোঝে না? এই সুশীল গুলো বোঝে না? যখন আমার ভাই আবরারকে যখন ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য যখন বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগের পোলাপান যখন তাকে সারা রাত নির্যাতন করে মেরে ফেলেছে, তখন এইসব সুশীল গুলো কোথায় ছিল? এটা আমার প্রশ্ন। আর আজকে তাদের এই স্বৈরাচারী হাসিনা, জি ভাই শেষ করে দিব, যখন স্বৈরাচারী হাসিনা যখন দেশ থেকে আপনার পলায়া যখন আমরা ইন্ডিয়া চলে গেছে, আজকে জনগণের আজকে ছাত্র ভাইদের বলেন, জনগণ বলেন, সকলের উদ্বোধনের মধ্যে দিয়ে একটা স্বাধীন দেশ আসছে। এখন যখন এই দুষ্কৃতিকারীদেরকে ধরা হচ্ছে, এখন যখন আপনার কি বলে জনগণ যখন তাদের ক্ষোভ প্রকাশ করতেছে, তখন এই সব সুশীল গুলো আজকে মানে ক্যামেরার সামনে এসে তারপরে আপনার ফেসবুকে এসে তারা বক্তব্য দিচ্ছে যে না, এইগুলা করা ঠিক না। আপনার 2011 সালে আপনারা কোথায় ছিলেন? 2015 সালে কোথায় ছিলেন? যখন আমার ভাই আপনার ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে যখন এই ছাত্রলীগের নির্যাতনে যখন সারা রাত ভরা নির্যাতন করার পরে যখন মারা গেল, তখন আপনারা কোথায় ছিলেন? এটাই আজকে আমার প্রশ্ন।